ওয়েলকাম স্টুডেন্টস। আজকের দশম শ্রেণীর অঙ্কের ক্লাস। আজকের ক্লাসে আমি সদৃশ্যতা বা সিমিলারিটি এই বিষয়টি নিয়ে আলোচনা করব। অধ্যায়ের শুরুতেই দুটি প্রাথমিক বিষয় আমাদের বুঝে নিতে হবে। একটি হলো সদৃশ এবং অপর কথাটি হলো সর্বসম। অর্থাৎ দুটি বস্তু সদৃশ বলতে আমরা কি বুঝি এবং দুটি বস্তু সর্বসম বলতে আমরা কি বুঝি সেটা আমাদের প্রথমেই বুঝে নিতে হবে। প্রথমে আমি দুটি উদাহরণের সাহায্যে মূল বিষয়টিকে উপস্থাপন করব। তোমরা দেখো, তোমাদের সামনে তোমরা তিনটে ছবি দেখতে পাচ্ছ। একই ব্যক্তির তিনটি ছবি একই সময়ে তোলা। এটি স্ট্যাম্প সাইজ, এই ছবিটি পাসপোর্ট সাইজ এবং এই ছবিটি পোস্ট কার্ড সাইজ। একই ব্যক্তির একই সময়ে তোলা তিনটি ছবি, একটি স্ট্যাম্প সাইজ, একটি পাসপোর্ট সাইজ এবং একটি পোস্ট কার্ড সাইজ। আমরা বলতে পারি এই ছবিগুলির আকৃতি সমান, একই আকৃতি কিন্তু ভিন্ন আকারের। অর্থাৎ প্রথমেই তোমাদের আকার এবং আকৃতি এই দুটি বিষয়ে একটা স্বচ্ছ ধারণা থাকতে হবে। আকার বলতে বোঝায় তাকে দেখতে কেমন। যেমন জ্যামিতিক চিত্র, তাদের আকার হতে পারে সামান্তরিক, আয়তক্ষেত্র, বর্গক্ষেত্র। এগুলো হলো চিত্রের আকার বা শেপ, আকৃতি বা শেপ। এবং আকার হচ্ছে সাইজ, অর্থাৎ আকারে ছোট না বড়, কি পরিমাণ বড়, কি পরিমাণ ছোট, এগুলোর দ্বারা কিন্তু আমরা আকারকে বোঝাবো। তাই যেহেতু এটা একই ব্যক্তির ছবি, তাই এরা কিন্তু একই আকৃতির। আমরা বলতে পারবো ছবিগুলো কিন্তু একই আকৃতির, কিন্তু তাদের আকার আলাদা। তখন আমরা এদেরকে বলবো সদৃশ। অর্থাৎ একই আকৃতির কিন্তু ভিন্ন আকারের চিত্র। এই ধরনের চিত্রগুলিকে আমরা বলবো যে তারা পরস্পর সদৃশ। আরও একটি উদাহরণের কথা আমরা ভাবি। দেখো, 5 বছর আগে অন্য একটি পাসপোর্ট সাইজ ছবি এবং এখনকার একটি পাসপোর্ট সাইজ ছবি। ধরো তোমার এটা 5 বছর আগেকার ছবি, এটা এখনকার ছবি, দুটি কিন্তু পাসপোর্ট সাইজ ছবি। দেখা যাবে আকার কিন্তু সমান, কিন্তু আকৃতি সমান নয়। অর্থাৎ 5 বছর আগে তোমার যা শারীরিক গঠন, তার কিন্তু পরিবর্তন ঘটে গেছে। অর্থাৎ 5 বছর আগে আমাকে যে ধরনের দেখতে ছিল, এখন কিন্তু আর সেই ধরনের বা সেই হুবহু একই রকমের দেখতে নেই। অর্থাৎ আকৃতির পরিবর্তন ঘটে গেছে, আকার কিন্তু একই রেখেছি। ছবি কিন্তু দুটোই পাসপোর্ট সাইজের ছবি, এদের কিন্তু আমরা সদৃশ বলতে পারবো না। বোঝা গেল? তাহলে প্রথমেই আমাদের দুটি মূল বিষয়, একটি হলো আকৃতি এবং অপরটি হলো আকার। এটা আমাদের ধারণা থাকতে হবে। আকৃতি মানে সে দেখতে কীরকম, আর আকারের অর্থ হচ্ছে সাইজ কীরকম, ছোট বড়, কতটা ছোট কতটা বড়, সেগুলো হচ্ছে কিন্তু আকার। তাই যে সমস্ত সমতলিক চিত্র তাদের আকৃতি সমান কিন্তু আকার সমান নয়, তাদের বলা হচ্ছে সদৃশ। যেমন ধরো, আমি বৃত্ত আঁকছি, আমি একটা ছোট বৃত্ত আঁকলাম, আর তাদের আকৃতি হচ্ছে বৃত্তাকার। তার থেকে একটু বড় বৃত্ত আঁকলাম, তার থেকে আরও বড় বৃত্ত আঁকলাম, তার থেকে আরও বড় বৃত্ত আঁকলাম। চারটি বৃত্তের আকার কিন্তু অসমান, কিন্তু আকৃতি সমান, সবগুলোই বৃত্তাকার। তাই সমস্ত বৃত্ত কিন্তু পরস্পর
সদিশ মনে রাখতে হবে। এখন আমরা আসবো সর্বসম চিত্র বলতে কি বোঝায়। না, সর্বসম চিত্রের অর্থ হলো যে তারা আকার এবং আকৃতি দুটোই সমান হবে। সর্বসম চিত্রের আকৃতি এবং আকার সমান, অর্থাৎ দুটি ছবি তাদের আকার এবং আকৃতি যদি একই হয় তখন আমরা বলতে পারবো যে চিত্র দুটি হলো সর্বসম। তাই আমরা ভেবে দেখো যে সর্বসম হলে কিন্তু অবশ্যই সদৃশ হবে, অর্থাৎ দুটি চিত্র যদি সর্বসম হয় সেখান থেকে আমরা বলতে পারবো তারা অবশ্যই সদৃশ। কীভাবে আমরা বলতে পারি না, সর্বসমর সংজ্ঞায় বলা হচ্ছে তাদের আকার এবং আকৃতি সমান, আকৃতি এবং আকার দুটোই সমান। আবার আকৃতি যেহেতু সমান তাহলে সে অবশ্যই সদৃশ হবে, অর্থাৎ সর্বসম চিত্র সর্বদা সদৃশ হবে, কিন্তু সদৃশ চিত্র সর্বদা সর্বসম নাও হতে পারে। তোমরা দেখে নাও, অর্থাৎ একাধিক চিত্রের আকার আলাদা হলেও আকৃতি একই হয়, তবে চিত্রগুলি পরস্পর সদৃশ হবে। তাই সর্বসম চিত্র সর্বদা সদৃশ হবে, কিন্তু সদৃশ চিত্র তারা সর্বসম নাও হতে পারে। এখানে দেখো নিচে কতগুলো ছবি দেওয়া হয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ। 1 নম্বর চিত্র কিন্তু পরস্পর সদৃশ, কারণ দুটো একই আকৃতির ছবি, এদের আকার ভিন্ন। 2 নম্বর চিত্র সদৃশ, কিন্তু 3 নম্বর চিত্র তারা সদৃশ নয়, কারণ তাদের আকৃতি সমান নয়। আকৃতি সমান না হলে তাদেরকে আমরা সর্বসম বলতে পারবো না। 4 নম্বর চিত্র, এরাও কিন্তু সদৃশ চিত্র, কারণ দেখো আকৃতি একই রকম, একটা আকারে ছোট অপরটি আকারে বড়। এবং পাশের যে চিত্রটি এ কিন্তু সদৃশ নয়, কারণ এদের আকৃতি সমান নয়। তাহলে এই হলো সদৃশ এবং সর্বসম বিষয়ের মূল ধারণা। আশা করি বিষয়টি সকলেই তোমরা বুঝতে পেরেছ। এখন আমি বিভিন্ন জ্যামিতিক চিত্রের সদৃশতা নিয়ে আলোচনা করব। আমি উদাহরণ 6টি তোমাদের সামনে উপস্থাপন করছি। দেখো, আমরা দুটো ত্রিভুজ আঁকা হয়েছে, ত্রিভুজ এবিসি এবং ত্রিভুজ এ ড্যাশ বি ড্যাশ এবং সি ড্যাশ। ত্রিভুজ দুটির মধ্যে বৈশিষ্ট্য হচ্ছে যে এ কোণের সঙ্গে বি কোণ সমান, বি কোণের সঙ্গে বি ড্যাশ কোণ সমান এবং সি কোণের সঙ্গে সি ড্যাশ কোণ সমান। অর্থাৎ তিনটি কোণ, একটি ত্রিভুজের তিনটি কোণ এবং অপর ত্রিভুজটির তিনটি কোণ তারা পরস্পর সমান। এবং আমরা দেখতে পাবো যে কোণ দুটি সমান হওয়ার সঙ্গে সঙ্গে যে বিষয়টি হবে এবি বাই এ ড্যাশ বি ড্যাশ, বিসি বাই বি ড্যাশ সি ড্যাশ এবং সিএ বাই সি ড্যাশ এ ড্যাশ হবে। অর্থাৎ বাহুগুলি কিন্তু পরস্পর সমানুপাতি হবে। তখন কিন্তু আমরা বলবো যে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ। অর্থাৎ দুটি ত্রিভুজ যাদের কোণগুলি পরস্পর সমান এবং অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক, তখন ত্রিভুজ দুটি পরস্পর সদৃশ হবে। এখন প্রশ্ন হলো যে আমরা এই সমানুপাতিক বিষয়টি লিখব কিভাবে। আমি তোমাদের সেই বিষয়টি একটু আলোচনা করে নিই। যে ধরো এই চিত্রে কোণ এ এবং কোণ এ ড্যাশ সমান, তাহলে এ কোণের বিপরীত বাহু, প্রথম ত্রিভুজের এ কোণের বিপরীত বাহু হলো বিসি, দ্বিতীয় ত্রিভুজের বি ড্যাশ কোণের বিপরীত বাহু বি ড্যাশ সি এ ড্যাশ কোণের বিপরীত বাহু। তারপরে
কোন বি এর সঙ্গে কোন বি ড্যাশ সমান? ছোট ত্রিভুজের বি কোণের বিপরীত বাহু এসি, অপর ত্রিভুজটার বি ড্যাশ কোণের বিপরীত বাহু এ ড্যাশ সি ড্যাশ, এবং প্রথম ত্রিভুজের সি কোণের বিপরীত বাহু এ বি বাই দ্বিতীয় ত্রিভুজের সি ড্যাশ কোণের বিপরীত বাহু এ ড্যাশ বি ড্যাশ। অর্থাৎ যে কোণগুলি পরস্পর সমান তাদের বিপরীত বাহুগুলি পরস্পর সমানুপাতি হবে। এখন আমি তোমাদের কোষে দেখি 18 পার্ট 1 এর কিছু প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব। প্রথমে কোশ্চেন নাম্বার 1 বলা হয়েছে যে সকল বর্গক্ষেত্র সর্বসম সদিশ। অবশ্যই সদিশ হবে, কারণ বর্গক্ষেত্র মানে তার 4টি বাহুর দৈর্ঘ্য সমান এবং কোণগুলি সমকোণ, তাই সমস্ত বর্গক্ষেত্রই কিন্তু সদিশ হবে। সকল বৃত্ত এরাও কিন্তু সদিশ হবে। কোশ্চেন নাম্বার 3 সমবাহু ত্রিভুজ এবং সমদ্বিবাহু ত্রিভুজ এরা কখন সদিশ হবে বা কে সবসময় সদিশ হবে? মনে রাখবে তোমরা যে সমবাহু ত্রিভুজ, দুটি সমবাহু ত্রিভুজ সর্বদা সদিশ হবে, দুটি সমদ্বিবাহু ত্রিভুজ সর্বদা সদিশ হবে না। সমবাহু ত্রিভুজ হলে সে কিন্তু সর্বদাই সদিশ হবে, অর্থাৎ একই রকমের দেখতে হবে। ছবিটা ভেবে দেখো, এটি একটি সমবাহু ত্রিভুজ, এটি আরও একটি সমবাহু ত্রিভুজ, এটি আরও একটি সমবাহু ত্রিভুজ, তিনটি কিন্তু দেখতে একই রকম, তাদের আকার আলাদা, তাই এরা কিন্তু সদিশ। কিন্তু সমদ্বিবাহু ত্রিভুজ দেখো আমি কত রকমভাবে আঁকতে পারি। এটি একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহু দুটো সমান, আবার এটিও একটি সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহু দুটি সমান, আবার এই ত্রিভুজটিও সমদ্বিবাহু ত্রিভুজ যার এই বাহু দুটি সমান, তাই এরা কিন্তু সদিশ হবে না। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 দুটি চতুর্ভুজ সদিশ হবে, তার ফলে কী হয় না অনুরূপ কোণগুলি সমান হবে এবং অনুরূপ বাহুগুলি সমানুপাতি হবে। দুটি চতুর্ভুজ যদি পরস্পর সদিশ হয় তাহলে তার অনুরূপ কোণগুলি সমান হবে এবং অনুরূপ বাহুর অর্থ হলো সমান কোণের বিপরীত বাহু, তারা পরস্পর সদিশ হবে। নেক্সট, সত্য মিথ্যা নির্ণয় করতে বলা হয়েছে। যে কোনো দুটি সর্বসম চিত্র সদিশ, হ্যাঁ এটা আমরা একটু আগেই জেনেছি যে সর্বসম চিত্র হলে চিত্র দুটি অবশ্যই সদিশ হবে, কিন্তু উল্টো কথাটা সত্যি নয়, অর্থাৎ দুটি চিত্র সদিশ হলে তারা সর্বসম নাও হতে পারে। তাই 2 নম্বর যে স্টেটমেন্টটা আছে সেখানে বলা হয়েছে যে কোনো দুটি সদিশ চিত্র সর্বসম না, এটা মিথ্যা। 3 নম্বর কোশ্চেন, যে কোনো দুটি সদিশ বহুভুজাকার চিত্রের অনুরূপ কোণগুলি সমান, হ্যাঁ যদি দুটি চিত্র সদিশ হয় তাহলে তার অনুরূপ কোণগুলি পরস্পর সমান হবে। পরবর্তী প্রশ্ন, কোশ্চেন নাম্বার 4 যে কোনো দুটি সদিশ বহুভুজাকার চিত্রের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক, হ্যাঁ এটাও সত্য। মনে রাখবে যে দুটি চিত্র সদিশ হলে তাদের অনুরূপ কোণগুলি সমান হবে এবং অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক হবে। এবং
কোশ্চেন নাম্বার 5, বর্গক্ষেত্র ও রম্বস পরস্পর সদৃশ। না, এটা সত্য নয়। বর্গক্ষেত্র এবং রম্বস এরা কিন্তু সদৃশ্য হবে না, কারণ তোমরা দেখেই বুঝতে পারছো দেখতে কিন্তু একই রকম হয় না। এখন আমি আলোচনা করব সদৃশকোণী ত্রিভুজ বলতে কি বোঝায়। দুটি ত্রিভুজ তখন তাদেরকে আমরা সদৃশকোণী ত্রিভুজ বলতে পারি। যদি দেখা যায় যে একটি ত্রিভুজের 3টি কোণ, অপর একটি ত্রিভুজের 3টি কোণ পরস্পর সমান, অর্থাৎ একটি ত্রিভুজের 3টি কোণ এবং অপর একটি ত্রিভুজের 3টি কোণ যদি পরস্পর সমান হয়, তাহলে আমরা বলতে পারবো যে ত্রিভুজ দুটি পরস্পর সদৃশকোণী। এখানে আমরা আরও একটি বক্তব্য শিখব, যেখানে বলা হয়েছে দুটি ত্রিভুজ সদৃশ হলে তাদের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক হবে এবং ত্রিভুজ দুটি সদৃশকোণী হবে। অর্থাৎ দুটি ত্রিভুজ সদৃশ হলে তারা অবশ্যই সদৃশকোণী হবে। এটা আমরা একটু আগেই শিখেছি যে তাদের অনুরূপ কোণগুলি পরস্পর সমান হবে এবং অনুরূপ বাহুগুলি পরস্পর সমানুপাতিক হবে। পরবর্তী আমরা আলোচনা করব গ্রিক গণিতজ্ঞ থ্যালেস। তিনি সদৃশকোণী ত্রিভুজ সম্পর্কে সত্য বলেছিলেন। সেই সত্যটি হল সদৃশকোণী ত্রিভুজের অনুরূপ বাহুগুলি সমানুপাতিক। এটা আমরা একটু আগেই শিখেছি। যে বিষয়টি আলোচনা করছিলাম সেটা গ্রিক গণিতজ্ঞ থ্যালেস, তিনি আজ থেকে বহুকাল পূর্বে আলোচনা করে গিয়েছিলেন। এবং থ্যালেসের যে উপপাদ্য সেখানে বলা হচ্ছে যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তার বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। বিজ্ঞানী থ্যালেস তার উপপাদ্যে বললেন যে কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে। এখন নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করা বলতে কি বোঝায় সেটা নিয়ে আমি আলোচনা করব। তারপরে আমি এই বিষয়টা নিয়ে বিস্তারিতভাবে আলোচনা করব। প্রথমেই জানতে হবে একটি সরলরেখাংশকে নির্দিষ্ট অনুপাতে বিভক্ত করা বলতে কি বুঝি। দেখো, এ বি একটি রেখাংশ নেওয়া হয়েছে। এ বি রেখাংশের উপর পি একটি বিন্দু আছে, অর্থাৎ পি বিন্দুর অবস্থান এ বি রেখাংশের মধ্যে। তখন আমরা বলবো যে পি বিন্দুটি এ বি সরলরেখাংশকে অন্তর্বিভক্ত করেছে কি অনুপাতে, না এপি ইজ টু পিবি। অর্থাৎ পি বিন্দুটি এ বি সরলরেখাকে এপি ইজ টু পিবি অনুপাতে অন্তর্বিভক্ত করেছে। এখন দেখো এই অনুপাতের মান, অর্থাৎ এপি বাই পিবি এর মান কিন্তু একের সমান হতে পারে, একের থেকে ছোট হতে পারে বা একের থেকে বড়ও হতে পারে। সেটা নির্ভর করবে পি বিন্দুর অবস্থানটা কোথায়। এই চিত্র তোমরা খেয়াল করো, এখানে পি বিন্দুটি এবি রেখাংশের ঠিক মাঝখানে অবস্থিত, তাই এক্ষেত্রে কিন্তু এপি বাই পিবিটা 1 হবে। পরবর্তী চিত্র দেখো, এখানে কিন্তু পি বিন্দুটা এ বিন্দুর কাছাকাছি আছে, অর্থাৎ এপি এর মান ছোট, পিবি এর মান বড়। এটা তোমরা ছবি দেখেই বুঝতে পারছো। তাই এখানে এপি বাই পিবি এর মান কিন্তু একের থেকে কম হবে।
আবার এই ছবিতে দেখো, এখানে পি বিন্দুটি বি বিন্দুর কাছে অবস্থিত, তাই ছবি অনুযায়ী আমরা বলতে পারবো যে এপির মান কিন্তু বড় পিবি এর থেকে, তাই এপি বাই পিবি এর মান কিন্তু একের থেকে বেশি হবে। এটাকে বলা হলো অন্তর্বিভক্ত। এরপরে আসবো বহির্বিভক্ত বলতে আমরা কি বুঝি। এখানে দেখো এবি রেখাংশ যদি এমন হয় পি বিন্দু এবি রেখাংশের বাইরে অবস্থিত, অর্থাৎ এবি রেখাংশকে বর্ধিত করলে তার উপর পি বিন্দুটা অবস্থিত, তখন বলবো যে পি বিন্দু এবি রেখাংশকে এপি ইস টু পিবি অনুপাতে বহির্বিভক্ত করেছে। এবং এক্ষেত্রে দেখো সর্বদাই কিন্তু এপি এর মান বড় হবে পিবি এর থেকে, ছবি তাই বলছি। এই পুরোটা হলো এপি এবং এই অংশটুকু হলো এবং এই অংশটুকু হলো পিবি। দেখি বোঝা যাচ্ছে যে এপি এর মান পিবি এর থেকে বড়, বা আমি এখানে বলতে পারবো যে এপি বাই পিবি গ্রেটার দেন 1। এটা কিন্তু যদি বহির্বিভক্ত হয় তাহলে সর্বদাই কিন্তু এপি বাই পিবি এর মান একের থেকে বড় হবে, কিন্তু অন্তর্বিভক্তের বেলায় এর মান একের সমান হতে পারে, একের থেকে ছোট হতে পারে, বা একের থেকে বড়ও হতে পারে। এখন আমি উপপাদ্য 43 নিয়ে আলোচনা করব। এখানে বলা হয়েছে, তোমরা সকলেই মন দিয়ে দেখো, উপপাদ্যটি লেখা আছে, কোনো ত্রিভুজের কোনো বাহুর সমান্তরাল সরলরেখা অপর দুই বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করে, এবং এর প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, অর্থাৎ পরীক্ষায় কিন্তু প্রমাণ আসবে না, অর্থাৎ এই উপপাদ্যটি প্রমাণ করো পরীক্ষায় থাকবে না। তাই এই উপপাদ্যের প্রমাণ নিয়ে আমি কোনো রকম আলোচনা আজকের ক্লাসে করছি না, শুধুমাত্র মূল বিষয়টি তোমাদের সামনে উপস্থাপন করি কি বলতে চেয়েছি। ধরো আমি একটা ত্রিভুজ নিলাম, ত্রিভুজ এবিসি, এবং এটি সরলরেখা যা বিসি বাহুর সঙ্গে সমান্তরাল, এবং এবি বাহুকে পি বিন্দুতে ছেদ করেছে এবং এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বিসি বাহুর সমান্তরাল একটি সরলরেখা যা এবি বাহুকে পি বিন্দুতে এবং এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। তাহলে উপপাদ্যের বক্তব্য হচ্ছে যে এপি বাই পিবি, একটু আগে আমরা শিখেছি যে পি কিন্তু এবি রেখাংশকে অন্তর্বিভক্ত করেছে, তাই এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউ সি। এটাই হলো কিন্তু উপপাদ্যের মূল বিষয়, যে আমরা এপির রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করব, পিবি রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করব, একই রকমভাবে এ কিউ রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করব, এবং কিউ সি রেখাংশের দৈর্ঘ্য নির্ণয় করব, করে দেখব যে এপি বাই পিবি সমান এ কিউ বাই কিউ সি হচ্ছে। এর প্রমাণ তোমাদের পরীক্ষায় আসবে না, তথাপি এই বিষয়টি সম্পর্কে আমাদের সম্যক ধারণা থাকতে হবে, কারণ এখান থেকে অনেক ছোট প্রশ্ন কিন্তু তোমাদের পরীক্ষায় আসে, সেগুলো তোমাদের পরীক্ষায় উত্তর করতে হবে। উপপাদ্য 44 এটাও কিন্তু প্রমাণ মূল্যায়নের অন্তর্ভুক্ত নয়, তথাপি আমাদের বিষয়টি জানতে হবে। বলা হয়েছে যে কোনো সরলরেখা যে কোনো ত্রিভুজের
দুটি বাহুকে বা তাদের বর্ধিত বাহুকে সমানুপাতে বিভক্ত করলে তৃতীয় বাহুর সমান্তরাল হবে। অর্থাৎ প্রথমে যে উপপাদ্য বললাম তার ঠিক বিপরীত উপপাদ্য। এখানে বলা হয়েছে যে এটি ত্রিভুজ এবিসি, পিকিউ একটা সরলরেখা রেখাংশ, এবং বলা হচ্ছে এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউসি। এটা আমার দেওয়া আছে যে এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউসি। এখান থেকে আমরা বলতে পারবো যে যদি এটা মেনে চলে তাহলে পি কিউ অবশ্যই বিসি এর সঙ্গে সমান্তরাল হবে। পি কিউ অবশ্যই বিসি এর সঙ্গে সমান্তরাল হবে। এখন আমি কোষে দেখি 18 পার্ট 2 এর কয়েকটি সমস্যা নিয়ে আলোচনা করব। প্রথম সমস্যা দেখো, বলা হয়েছে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা এবি ও এসি বাহুকে যথাক্রমে পি ও কিউ বিন্দুতে ছেদ করেছে। অর্থাৎ আমি একটি ত্রিভুজ অঙ্কন করেছি। ত্রিভুজটি হলো ত্রিভুজ এ বি সি, যার বিসি বাহুর সমান্তরাল একটি সরলরেখা এবি বাহুকে পি বিন্দুতে এবং এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। বলা হয়েছে যে পিবি ইকুয়ালস টু এ কিউ। তাহলে আমাকে পিবির দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। আমরা একটু আগেই উপপাদ্য জেনেছি যে ত্রিভুজ এবিসি এর বিসি বাহুর সমান্তরাল সরলরেখা পি কিউ, যা এবি রেখাংশকে পি বিন্দুতে এবং এ কিউ রেখাংশকে কিউ বিন্দু ছেদ করেছে। তাহলে তারা বাহুগুলোকে সমানুপাতে বিভক্ত করবে। অর্থাৎ এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউ সি। এখন আমরা পরপর মানগুলো বসাবো। এপি ইকুয়ালস টু 9 বলা আছে, কিউসি ইকুয়ালস টু 4 বলা আছে, এবং এপি আর এ কিউ এবং পিবি পরস্পর সমান, তাই আমরা দুই জায়গাতেই পিবি বসিয়ে দিলাম। এখানে পিবি ছিলই এবং এ কিউ এর জায়গাতে আমরা পিবি বসিয়ে দিলাম। তাহলে আমরা কি পাওয়া গেল না, পিবি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 9 গুণ 4, বা পিবি তার হোল স্কোয়ার ইকুয়ালস টু 36, বা পিবি ইকুয়ালস টু স্কোয়ার রুট অফ 36 ইকুয়ালস টু 6। অর্থাৎ আমরা পেলাম পিবি ইকুয়ালস টু 6 সেমি। আশা করি তোমরা সকলেই বিষয়টি বুঝতে পেরেছো। এই ধরনের অঙ্ক কিন্তু তোমাদের পরীক্ষায় আসে। আরও একটি গাণিতিক সমস্যা নিয়ে আলোচনা করব। 2 এর সমস্যাটি দেখো। একই ছবি, অর্থাৎ ত্রিভুজ এবিসি, যার বিসি বাহুর সমান্তরাল রেখা এবি বাহুকে পি বিন্দুতে, এসি বাহুকে কিউ বিন্দুতে ছেদ করেছে। এখন পিবি এর দৈর্ঘ্য এপি এর দৈর্ঘ্যের দ্বিগুণ, তাই এপি সমান যদি এক্স হয় তাহলে পিবি সমান 2x। এবং কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর থেকে 3 একক বেশি। কিউসি এর দৈর্ঘ্য এ কিউ এর থেকে 3 একক বেশি, অর্থাৎ
কিউ সি ইকুয়ালস টু হচ্ছে এ কিউ প্লাস থ্রি, এটুকু আমার কিন্তু বলা আছে। এখন উপপাদ্যের মূল বক্তব্য অনুসারে যেহেতু পি কিউ সরলরেখাটি বিসি বাহুর সমান্তরাল, তাই আমরা বলতে পারবো যে এপি বাই পিবি ইকুয়ালস টু এ কিউ বাই কিউসি। এখন দেখো এপি সমান হচ্ছে এক্স এবং পিবি সমান 2x। আমরা এ কিউকে ওয়াই ধরে নিলাম, আমরা ধরে নিলাম যে এ কিউ ইকুয়ালস টু ওয়াই, তাহলে এবং সি কিউ হচ্ছে কত, ওয়াই প্লাস থ্রি, আমরা এই জায়গা থেকে পাবো। তাহলে আমরা কোনাকুনি গুণ করলে কি পেলাম না, 2y ইকুয়ালস টু ওয়াই প্লাস থ্রি বা 2y মাইনাস ওয়াই ইকুয়ালস টু থ্রি বা ওয়াই সমান থ্রি। আমাকে এসি এর দৈর্ঘ্য নির্ণয় করতে বলা হয়েছে। তাহলে দেখো ওয়াই সমান থ্রি, যার অর্থ হলো এ কিউ সমান থ্রি, তাহলে কিউ সি যেটা এ কিউ প্লাস থ্রি, অর্থাৎ থ্রি প্লাস থ্রি দ্যাট মিন সিক্স। তাই এসি এর দৈর্ঘ্য হবে এ কিউ প্লাস কিউসি, অর্থাৎ থ্রি প্লাস সিক্স ইকুয়ালস টু 9 সেন্টিমিটার। অর্থাৎ এসি এর দৈর্ঘ্য হলো 9 সেমি। এই অংশটুকু তোমরা সকলেই বাড়িতে অনুশীলন করবে। এই অধ্যায়ের পরবর্তী অঙ্কগুলি নিয়ে আমি পরবর্তী ক্লাসে আলোচনা করব।